সুদীর্ঘকাল থেকে বৃহত্তর ময়মনসিংহের কলমাকান্দা, দুর্গাপুর, হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর, পূর্বধলা, নকলা, নালিতাবাড়ি, শ্রীবর্দী, ঝিনাইগাতি, বক্সিগঞ্জ, মধুপুর, ভালুকা, সিলেটের ধরমপাশা, তাহিরপুর, কুলাউড়া, মৌলভীবাজারের সীমান্তে বসবাস করে আসছে গারো, হাজং, কোচ, বানাই, দালু, হদি, মান্দায় রাজবংশী ক্ষুদ্র নিগোষ্ঠী জাতি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধে ক্ষুদ্র নিগোষ্ঠীরাও যথেষ্ট সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়ে বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। 1971 সালে 25 মার্চ থেকে শুরু করে 16 ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে এদেশে ক্ষুদ্র নিগোষ্ঠীর অংশগ্রহণ একটি উল্লেখযোগ্য অধ্যায়। গারো, হাজং, কোচ সহ অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর ছাত্র যুবক ভুটান, ভারতে তুরার, রংনাবাগ ও গুয়াহাটি সেন্টারে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়ে বাঙালি মুক্তিযোদ্ধাদের সাথে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মহান স্বাধীনতা সংগ্রামে ক্ষুদ্র নিগোষ্ঠীদের মাঝে আবার বেশ কয়েকজন সংগঠক হিসাবে গুরুদায়িত্ব পালন করেন। তাদের মধ্যে অ্যাডভোকেট প্রমোদ মানকিন, রেভারেন্ড সুভাষচন্দ্র সাংমা অন্যতম। প্রমোদ মানকিন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। প্রমোদ মানকিন 1938 সালে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার রামনগর গ্রামে জন্মগ্রহণ করেন। দুর্গাপুরের রানীখং মিশন স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভ করে ঢাকার বান্দুরা হাই স্কুলে ভর্তি হন। কিছুদিন পর তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় চলে আসেন এবং ভর্তি হন বিরইটাকুনি হাই স্কুলে। 1959 সালে এসএসসি পাশ করার পর ঢাকা নটরডেম কলেজ থেকে 1961 সালে এইচএসসি সহ 1963 সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। প্রমোদ মানকিন বিরইটাকুনি হাই স্কুলে শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এবং 1968 সালে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ পান। 10 বছর পর 1978 সালে এলএলবি পাশ করে আইন পেশায় নিজেকে নিয়োজিত করেন। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে পরপর 3 বার মহান জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়ে গারো অর্থাৎ মান্দি সম্প্রদায়ের মাঝে এক বিরল কৃতিত্ব অর্জন করেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর 2012 সালের 17 সেপ্টেম্বর পর্যন্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে মাননীয় প্রতিমন্ত্রী হিসাবে কৃতিত্বের সহিত দায়িত্ব পালন করার পর তাকে আবার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে একই পদে দায়িত্ব দেওয়া হলে তিনি তা সম্মানের সহিত পালন করে আসছেন। 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর থেকেই হালুয়াঘাটে ছাত্র যুবকদের সংগঠিত করে মুক্তিযুদ্ধের প্রস্তুতির জন্য প্রমোদ মানকিন সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। আমি বর্তমানে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আমি ব্যক্তিগতভাবে আমাদের ময়মনসিংহ 1 আসনের ধোবাউড়া এবং হালুয়াঘাট সমন্বয়ে যে নির্বাচনী এলাকা, সেখান থেকে নির্বাচিত সংসদ সদস্য। আমার বাড়ি হালুয়াঘাট এবং গ্রামের নাম রাংরাপাড়া। আমি সেখানে 1991 সন থেকে পরপর 4 বার নির্বাচন করেছি সংসদ সদস্য হিসাবে। 91 সালে, 96 সালে, 2001 এবং 2008। তো 4 বার নির্বাচন করে আমি 3 বার এমপি
হইলাম বা রইলাম। এবারে নির্বাচনের পরে আমিও জয়লাভ করেছি, আমার দল জয়লাভ করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং সরকার গঠন করলে পরে আমাকে আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। তো এটাই আমার সাধারণ পরিচিতি। আমার এখন বয়স ৭৪ পার হইয়া ৭৫-এ পদার্পণ করছি। তো এইটুকু আমার প্রথম পরিচয়, আমি হালুয়াঘাটের মানুষ। তো জন্মসূত্রে আমি সুষম দুর্গাপুর এলাকার মানুষ। কর্মজীবনে আমি হালুয়াঘাটে আমার কর্মজীবন আমার চালু রয়েছে। স্যার, আপনার মুক্তিযুদ্ধের শুরু থেকে কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন? হ্যাঁ, এটা তো আজকে মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কথা মনে পড়ে। আমরা আজকে ৪২-৪৩ বছর হয় মুক্তিযুদ্ধ আমাদের হয়ে গেছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করছি। মুক্তিযুদ্ধ যখন হয় ৭১ সালে, তখন আমি স্কুল শিক্ষক ছিলাম। আমাদের হালুয়াঘাটে বীর ডাকুনি উচ্চ বিদ্যালয়, সেখানে আমি প্রধান শিক্ষক ছিলাম। তবে তখন থেকে মুক্তিযুদ্ধে শুরু করার আগেই আমার রাজনৈতিক সচেতনতা ছিল, এবং আমি অনেক রাজনৈতিক প্রোগ্রামগুলিতে অংশগ্রহণ করতাম, অনেক আন্দোলনে আমি শরিক ছিলাম। আমাদের সেখানকার গারদের পক্ষ থেকে আমি যত ধরনের সভা, মিটিং, মিছিল স্বাধীনতার পক্ষে, যুদ্ধের পক্ষে শুরু হয়েছে, আমি সেগুলোতে অংশগ্রহণ করছি। কারণ এটা সকল নাগরিকই করেছেন। আমাদের তখনকার সময়ে এই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের পাক হানাদার বাহিনীকে আমাদের হারাইতে হবে, সেটাই ছিল আমাদের শপথ। সুতরাং যখন জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দিলেন ৭ই মার্চের ভাষণে, আমাদেরকে সব মানুষকে উজ্জীবিত করেছে। আমরা বিশ্বাস করছি যে আমাদের এটাই সময়, মুখ্যম সময়, যে আমরা স্বাধীনতার যুদ্ধ করে আমরা দেশটাকে স্বাধীন করব। সুতরাং সেই চেতনা থেকেই আমি একজন সচেতন নাগরিক হিসাবে, তখন আমি প্রধানত প্রধান শিক্ষক, আমি উদাহরণ দিতে চেষ্টা করছি আমার অংশগ্রহণের মাধ্যমে। এবং আমার অংশগ্রহণের পরে সেখানে আমার অনেক ছাত্র তারা মুক্তিযুদ্ধে গেছে। আমার অনেক এলাকাবাসী, আমার গারো সম্প্রদায়ের লোকজন, তারাও মুক্তিযুদ্ধে গেছে। হালুয়াঘাটের বেশ উল্লেখযোগ্য সংখ্যক লোকজন তারা মুক্তিযুদ্ধে গেছে। আমি ফ্রন্ট ফাইটার না, আমি সংগঠক হিসাবে আমি আমার গারো কমিউনিটিকে আমি মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করছি। যখন সংগ্রামের আগে যখন সভা সমিতি হয়, আমি আমার গ্রামে, আমার রাংরাপাড়া গ্রামে যারা এককালে সেই মহাযুদ্ধের সময় যারা আর্মি ছিল, তাদেরকে আমি সবাইকে ডাকি আইনা আমার রাংরাপাড়া হাই স্কুল মাঠের ওইখানে আমরা সশস্ত্র সংগঠন আমরা মহড়া করতাম। সুতরাং সেইভাবে আমার এই মুক্তিযুদ্ধ অংশ শুরু হয়। এবং আমাদের এই দেশ থেকে দেশ ত্যাগ করবার আগে ৭ই মার্চের পরে তো ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা হইল। আমরা আমাদের হালুয়াঘাটে যুদ্ধ প্রায় মার্চের পরে এপ্রিলের দিকে আমাদের সেখানে প্রথম আক্রমণ হয়। আমরা তখন জানের আশ্রয় নেওয়ার জন্য আমরা পাশেই যে আমাদের মেঘালয় রাষ্ট্র ভারতের, সেখানে আমরা আশ্রয় নিই। আমি মেঘালয়ের সেই শিববাড়ি এলাকায় আমি সেখানে আশ্রয় নিয়েছিলাম, এবং সেখানে পরবর্তীতে আমাদের বাংলাদেশ থেকে যারা প্রাণ ভয়ে আশ্রয় নিয়েছে, সেই শিববাড়িতে চাম্বলগিরি স্কুলের এখানে প্রায় ৫০,০০০ শরণার্থী সেখানে ছিল। সেই ভারতীয় যারা আমাদের এই শরণার্থীদেরকে দেখশুন করতো, তারা আমাদের বাঙালিদেরকে খুব বেশি ভালো মতো যে যত্ন নিতে পারবে না, সেই জন্যই তারা যখন আমাকে জানছে যে আমি একজন প্রধান শিক্ষক এবং গারো সম্প্রদায়ের, তারা সেখানকার ARRO অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফিসার, তারা আমার কাছে সমস্ত চাবি দিয়া সমস্ত গোডাউনের দায়িত্ব আমার কাছে দিয়েছিল। আমি তখন সেখানে আমাদের সেই ৫০,০০০ শরণার্থীকে আমি লালন পালন করে আসছি। সেই সময় মতো রীতিমতো
আমি রেশনাদি দিয়েছি। আমার এখান থেকে ওই এলাকা দিয়ে আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিল তারা প্রত্যেক সময় প্রতি সপ্তাহে আমার কাছ থেকে তারা রেশন সংগ্রহ করছে, আমি তাদেরকে সেগুলা সরবরাহ করতাম। মুক্তিযুদ্ধের আগেই আমি সেই যখন নাকি আমাদের ওই শরণার্থী ভারতে আসার আগে আমি তাদের জন্য রাস্তা যাতে হইতে পারে, আমি ফাদার ক্লেমেন্ট, তিনি মারা গেছেন, আমাদের এই যে আমাদের এলাকায় এই শাহ মাজারুল হান্নান, আমরা কয়েকজন এইভাবে সেই ইন্ডিয়াতে আমরা আগে গেছি, গিয়া ইন্ডিয়ান তাদের যে থানা এবং রাজনৈতিক নেতা তাদের সাথে যোগাযোগ করছি। আমরা বলেছি যে আমাদের যখন আক্রমণ হবে, প্রাণ রক্ষার জন্য হয়তো আমাদের এখানে আসতে হবে, আমরা আপনারা প্রস্তুত থাকবেন। আমরা তাদেরকে সেই প্রস্তুতিমূলক আমরা সেই কাজগুলো করছি। সুতরাং বিচিত্র ছিল আমাদের মুক্তিযুদ্ধের অংশগ্রহণটা, এবং আমার ছাত্ররা তারা অনেকেই সেই মুক্তিযুদ্ধে তারা সম্মুখে তারা গেছে, আমার কনিষ্ঠ ভাই তারাও গেছে, আমার অনেক আত্মীয় স্বজন তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। এগুলো আমাদের জন্য আজকে চিন্তা করলে খুব গর্ববোধ করি যে দেশ স্বাধীনতার মধ্যে আমাদেরও এখানে ভূমিকা ছিল। আমি এইভাবেই একটা গর্ববোধ করি। এখন দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা এই ক্ষুদ্র জাতিগোষ্ঠী আমরাও এই দেশের অংশীদার হিসাবে নিজেদেরকে ভাবি, এবং দেশের কিভাবে উন্নয়ন হবে, আমাদের কিভাবে উন্নয়ন হবে। আমি যেমন এখন সরকারে আছি, নানান ধরনের আমরা চেষ্টা করতেছি যাতে করে আমাদের এই স্বাধীন দেশে আমরা বিকশিত হইতে পারি। আমরা একটা স্বাধীন দেশ চেয়েছিলাম, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন দেশ পাইলাম, এটাই আমাদের প্রাপ্তি। এখন বঙ্গবন্ধু চেয়েছিলেন, জাতির পিতা, তিনি চেয়েছিলেন যে সোনার বাংলা গড়বেন। সোনার বাংলা সহজ শব্দটা হলো যে উন্নত, এটা ভালো বাংলাদেশ, যাতে প্রত্যেক মানুষ তারা সুখী সমৃদ্ধ হইতে পারে, সেটাই স্বপ্ন ছিল। তিনি তার স্বপ্ন পূরণ করতে পারেন নাই। সেই ৭৫-এর পরে দিন অনেক দিন চলে গেছে। আজকে আমরা 2012 সালে আসছি, 40 বছর 42 বছর হয়ে গেছে আমাদের স্বাধীনতা। এখন আমরা এই যে বর্তমান মহাজোট সরকারের তত্ত্বাবধানে আছি, দেশ আমরা দাবি করি, আমি যেহেতু একটা দলের সদস্য, দাবি করি যে আমরা দেশকে সোনার বাংলা গড়ার আদলেই আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে। তো এখানে আমি একজন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ হিসাবে আমি বলতে চাই যে আমি যেমন শুরু থেকেই আমার দেশবাসীর সঙ্গে মেইন স্ট্রিমের সাথে, প্রধান মূল স্রোতধারার লোকজনের সাথে আমি জড়িত থেকে আমি আজকে এখানে এই পর্যন্ত আসতে পারছি। আমি নিতান্তই একটা স্কুল শিক্ষক ছিলাম, এবং আমি হয়তো সেখানে থাকতাম, কিন্তু আমি যেহেতু বৃহৎ সমাজের সাথে মিশতাম, আমার কার্যকলাপ আমার কমিউনিটির জন্য, এদের জন্য যখন কাজ করতাম, এইটা থেকে আমাকে হয়তো প্রধানমন্ত্রী তিনি আমার প্রতি আকৃষ্ট হয়েছেন। তিনি আমাকে 91 সালে এই সংসদ সদস্য হিসাবে তিনি আমাকে সুযোগ দিয়েছেন। আমি প্রথম বছরেই 91 সালে আমি নির্বাচিত হইলাম, এবং তারপরে আমার আর যে ফিরে যেতে হয় না, আমি তাদের সাথে আছি। তো আমার কথা হলো কি যে বাংলাদেশটাকে আমরা আমাদের সবারই বাংলাদেশ, এটা এখানে যারা আমরা ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছি, আমরা হয়তো অনেক সময় সেই সরকারি অনেক কিছু আমরা আশা আকাঙ্ক্ষা করি, কিন্তু সেটা হয়তো সবসময় পাওয়া যায় না, মিলে না। তবে সেখানে আমি কি পাইলাম না পাইলাম সেটা বড় প্রশ্ন না। যেমন বলা হয় যে সে আমেরিকার কোন এক প্রেসিডেন্ট বলছিলেন যে তোমাকে দেশ কি দিল সেটা তুমি চিন্তা করবে না, সেটা বলবে না, কিন্তু তুমি দেশের জন্য কি করতে পারছো সেটা চিন্তা করো। সেই একটা খুব বড় একটা আদর্শের কথা। তা আমরা এখানে যারা আদিবাসী বা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকজন আছি, আমাদের এই দেশে নিজেদের উন্নয়ন নিজেদের করতে হবে, সরকার সহায়তা করতে পারে মাত্র। সরকার অনেক ধরনের সাংস্কৃতিক উন্নয়নের জন্য, আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য সেই বিভিন্ন যে একটি বাড়ি একটি খামার
বা ওইখানে আশ্রয়ন, এই সমস্ত প্রোগ্রামের মাধ্যমে আরও স্পেশাল অ্যাফেয়ার্স ডিভিশন এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নিজের তত্ত্বাবধানে আমাদের এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীদেরকে সামাজিক উন্নয়ন করার চেষ্টা, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন করতে চেষ্টা করছেন। আমাদের লোকজন সেইগুলিকে আমাদের সহযোগিতা করতে হবে, সেগুলোকে গ্রহণ করতে হবে। জানি অনেক দুর্বলতা আছে, অনেক এই যে বিশৃঙ্খলা আছে, কিন্তু তারপরেও সেখানে আমাদের অংশগ্রহণটা আমাদের এটা উচিত। আমি আমার প্রজন্মের কাছে বলতে চাই যে আমাদের দেশের মানুষের সঙ্গে আমাদের মিশতে হবে এবং আমাদের দেশের এখানে যা প্রাপ্য, যা পাওয়া যায় সেটা আমাদের নিতে হবে, গ্রহণ করতে হবে। আমি দূরে সরে থাকাটা আমি মনে করি সেটা আমাদের জন্য ঠিক হবে না। আমরা দেশের মানুষ, দেশ স্বাধীন করছি, এককালে কেউ না কেউ আমাদের যুদ্ধ করছে, দেশ স্বাধীন হয়েছে। এখন আর দ্বিতীয় মুক্তিযুদ্ধ আর হবে না। এখন একটা যুদ্ধ আছে যেটা আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা চেষ্টা করতেছি, যেটা যে যারা স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছিল, যুদ্ধ অপরাধী এবং যারা মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছিল, মানবতার বিরুদ্ধে অপরাধী, তাদেরকে চিহ্নিত করে দেশের শান্তি শৃঙ্খলা এটাকে রাখার জন্য এই বর্তমান সরকার মানুষের দাবির প্রেক্ষিতে ওদেরকে বিচার করার জন্য প্রক্রিয়া শুরু করছে। সুতরাং সেটা রাষ্ট্রীয় ব্যাপার, সেটা আমাদের রাজনৈতিক ব্যাপার। কিন্তু আমি একজন ক্ষুদ্র সম্প্রদায়ের মানুষ হিসাবে বলতে চাই যে আমাদের ক্ষুদ্র সম্প্রদায় এই বাংলাদেশে যারা আমরা আছি, আমাদের দুইটা ভাগ ক্ষুদ্র সম্প্রদায়ের মধ্যে, একটা হলো পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক পাহাড়ি এলাকায়, আর বাকি দেশের সেটা যে ওই সমতল ভূমির, এই সমতল ভূমির লোকজনদেরকে দেখাশোনা করার জন্য আমাদের কোনো মন্ত্রণালয় নাই। পার্বত্য চট্টগ্রামের লোকজনদের দেখাশোনার জন্য তাদের পৃথক মন্ত্রণালয় স্থাপন করা হয়েছে এবং তারা এটা পাইছে তাদের শান্তি চুক্তির কারণে। আমাদের এইদিকে শান্তি চুক্তি করার কোনো কারণ ঘটে নাই। আমি তাই দাবি করতে চাই যে পার্বত্য চট্টগ্রামের চাইতে সংখ্যায় আমরা বেশি আছি এই সমতল ভূমি এলাকাতে, এবং প্রকারের দিক দিয়েও আমরা বেশি আছি। তবে অর্থনৈতিক, শিক্ষা, সামাজিক এগুলিতে আমরা এখনো পিছনে পড়ার জন্য আমাদেরকে হয়তো আদিবাসী বলে, আদিম অধিবাসী মানুষ আমরা, কে কার আগে বসবাস করছে ওইটা দিয়ে আদিবাসী নিরূপণ করা হয় না। ওইটা একটা ভ্রান্ত সংজ্ঞা। আমরা মনে করি যে এরা অনুন্নত, যারা অনুন্নত তারাই আদিবাসী, তাদেরকে আদিম অধিবাসী বলতে চাই। তাদের উন্নয়নের জন্য রাষ্ট্রীয়ভাবে যেভাবে যে কর্তব্য আছে, আমরা যারা এই আদিবাসী বা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত, আমাদেরও নিজের চেষ্টা এটা করতে হবে। উন্নয়ন কেউ কাউকে করে দিতে পারে না, নিজের উদ্যোগে সেটা করতে হয়, আমি এটাকে বিশ্বাস করি। সুতরাং আমাদের এই সমতল ভূমি এলাকায়, বিশেষ করে আমার গারো সম্প্রদায়ের অনেক মানুষ এখন প্রায় আমরা প্রায় 90% মানুষ এখন শিক্ষিত এবং অনেক উচ্চশিক্ষিত আছে। এই উচ্চশিক্ষিতরা তারা সরকারি কোনো ব্যবস্থা পায় না, নিজের উদ্যোগে তারা এনজিও হোক বা মাস্টারি হোক বা কোনো জায়গায় যে বেসরকারি খাতে চাকরি বাকরি করে জীবনযাপন করতেছে। সুতরাং সেখান থেকেই তারা তাদের উন্নয়নটা, তারা যেহেতু শিক্ষা পাইছে, এই শিক্ষার দ্বারাই নিজের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক উন্নয়নটা করার চেষ্টা করা উচিত। আমি সরকারের জন্য বসে থাকা, এটাকে আমি মনে করি যে আমাদের জন্য এটা ঠিক হবে না। নিজের উদ্যোগে সরকারি সাহায্য সহযোগিতা যদি পাওয়া যায় তাহলে সেটাকে গ্রহণ করতে হবে। আর সরকারের দিকেও বলতে চাই যে আমাদের দেশের, আমাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সরকার যা করছে বলে দাবি করে, এটা আরও নীতিমালার আলোকে হওয়া উচিত। আমি বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী স্পেশাল অ্যাফেয়ার্স থেকে যে অনুদান বরাদ্দ করে দেওয়া হয়, এটা কিভাবে দেওয়া হইতেছে, সেটা বাস্তবায়ন কীভাবে হয়, এটা মনিটরিং নাই, দেখারও কেউ কিছু নাই। এটা যখন উপজেলাতে যায়, সেখানে যারা এটার উপকারভোগী তাদের এটা ধরা ছোঁয়ার কাছে থাকে না। ওখানে ইউএনও বা ওখানকার চেয়ারম্যানরা তারা এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য দেওয়া টাকা তারা এটাকে যে প্রজেক্ট হিসেবে বাস্তবায়ন করে, প্রজেক্টের বিনিময়ে, প্রজেক্টের এগেনস্টে তারা সরকার কোনো প্রজেক্টের এগেনস্টে কোনো অনুদান স্যাংশন করে বলে আমার জানা নাই।
বা সংখ্যার ভিত্তিতে দেওয়া হয়, এটা আমার জানা নাই। আমি উদাহরণস্বরূপ বলতে চাই যে এই যে গেল অর্থ বছরে আমাদের হালুয়াঘাট, এটা হলো মূল একটা থানা যেখানে নাকি আমাদের অনেক আদিবাসী এখানে আছে। আমার থানার জন্য মাত্র 3 লক্ষ টাকা, ওয়ারেস গরিপুর বা অন্যান্য কতগুলি যেটা নাকি আমাদের জানা মতে কোনো আদিবাসী নাই, সেখানে 18 লক্ষ 20 লক্ষ টাকা স্যাংশন হয়। আমি জানি না এটা কোন ভিত্তিতে হয়। এইগুলো আমি আজকেও বলেছি ভারতের প্রধানমন্ত্রীর কাছে, এইগুলিতে নজর দিতে হবে, যেহেতু এটা ওনার নিজস্ব তত্ত্বাবধানে, কিন্তু উনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার পরে এইখানে কতখানি তিনি মনোযোগ দিতে পারেন আমি জানি না, কিন্তু আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি, মনোযোগ আকর্ষণ করছি। পার্বত্য চট্টগ্রামে তাদের একটা মন্ত্রণালয় আছে। আমাদের এই প্লেন ল্যান্ডে যারা আছে, খুব যে সমতল ভূমিতে, আমরা সংখ্যাতেও বেশি, আকার প্রকারও বেশি। সুতরাং আমাদের জন্য পারলে একটা পৃথক মন্ত্রণালয় করুক, অথবা পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সাথে বার্স করিয়া আমাদেরকে দেখশুন করার জন্য একটা মন্ত্রণালয় অধীনে দিলে ওটা আমি মনে করি যে আমাদের আরও অগ্রসর দিতে পারবো। তো আমি যারা আমার ক্ষুদ্র জাতিগোষ্ঠী, যারা শিক্ষিত যুবকরা আছে, সমাজ নেতারা আছে, তাদের কাছে আমার একটাই আবেদন যে আমরা দেশ আমাকে কি দিছে এটা চিন্তা না করে আমি দেশের জন্য কি করতে পারি এটা বোধহয় চিন্তা করা উচিত। আমি এইভাবেই দেখি জিনিসটা আগামী দিনের জন্য। আমি বলতে চাই যে এটা তো সর্বজন স্বীকৃত, বাংলাদেশ যখন স্বাধীনতা যুদ্ধ হয়, মুক্তিযুদ্ধ করা হয়, সারা দেশে যেমন করে যুদ্ধ হয়েছে, আমার এলাকায়, আমার সেই বৃহত্তর ময়মনসিংহ এলাকায়, সীমান্ত এলাকায়, সেখানে যুদ্ধ হয়েছে। এবং আমাদের তখন সাংগঠনিকভাবে রাজনৈতিক নেতৃবৃন্দরা, তাদের সাথে আমাদের শিক্ষিত যুবকরা, তারা আমাদের গারো, হাজং, কোচ, ডালু, বানাই, এই সমস্ত ছোট ছোট সম্প্রদায় যারা আছে, আমরা যাদেরকে আদিবাসী বলি, তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আমার আপন ভাই, আমার শ্যালক, এইভাবে আমাদের অনেক লোক, আমার ছাত্র অনেক, সেই পরিমল দ্রঙের কথা অনেকেই জানে যে সে তো সম্মুখ সমরে যুদ্ধ করে সে শহীদ হয়েছে, কেউ খবর রাখে না, কেউ জানে না। অনেক শহীদদের নিয়ে অনেক মনুমেন্ট গঠন করা হয়, কিন্তু আমার গারো এই যে ছেলেরা, অনেক মুক্তিযোদ্ধা সুদর্শন, তারা যে মারা গেল, যে এগুলো কিন্তু অনেকেই খবর রাখে না, কেউ রাখতেও চায় না। আমার একটা এলাকা আছে তেলিখালিতে, এত বিশাল যুদ্ধ হইলো, সেখানে কয়েকশো পাঞ্জাবি মারা হয়েছে, এইগুলো নিয়ে কোনো স্মৃতিসৌধ গঠন করা হয় না। আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কাছে এইগুলো বলছি, কিন্তু তারা এইগুলাকে কেউ এখন পর্যন্ত গুরুত্ব দেয় নাই। আমাদের এই বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে আমাদের আদিবাসীরা এখানে অংশগ্রহণ করছে, এটা আমরা জোর গলায় বলি এবং দাবি করি। অন্য কেউ না জানার জন্য হয়তো বলে, কিন্তু এটা ধ্রুব সত্য, আমরা এটাকে জানি। ৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হইল, তখন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন রকম হয়ে গেছে। আমাদের যখন যারা মুক্তিযোদ্ধা ছিল, তারা এই হত্যাকে মানতে পারে নাই, তারা এটাকে প্রতিরোধ করার জন্য তারা সংগঠিত হয়েছে। এবং তৎকালীন এটার নেতৃত্ব দিয়েছিলেন কাদের সিদ্দিকী। আমাদের এই সীমান্ত অঞ্চলে প্রথম সে অক্টোবর মাসে, ৭৫-এর অক্টোবর মাসে ওখানে প্রথম বিস্ফোরণ হয়েছে, যে আমাদের যত মুক্তিযোদ্ধারা তারা সংগঠিত হইয়া এই কাদের সিদ্দিকের সাথে তারা এখানে যে মিলিত হয়েছে। এবং ওখানে আমাদের পুরা মেঘালয় এলাকায় বিভিন্ন জায়গায় তারা আবার এই প্রতিরোধ যুদ্ধ তারা গড়ে তুলছে। এটা আমি তখন হেডমাস্টার, আমার ছাত্ররা অনেকেই সেখানে যোগদান করছে। মুক্তিযুদ্ধে যারা, যুদ্ধের পরে যারা নাকি আনকেয়ার্ড অবস্থায় ছিল, যারা কোনো রাষ্ট্রীয় সহায়তা পায় নাই, তারা এই বঙ্গবন্ধুকে মারাতে তারা এই প্রতিরোধ করতে চেষ্টা করছে, যারা মারছে তাদের বিরুদ্ধে তারা লড়াই করছে। সুতরাং এইভাবে স্বাধীনতা যুদ্ধের সময় এবং ৭৫ পরবর্তীতেও আমাদের লোকজনদের এই রাষ্ট্রীয় সংগ্রামে তারা যুক্ত ছিল, জড়িত ছিল। এটা সবসময় সত্য কথা। আমরা এটাকে নিজেরাই দেখেছি, নিজেরাই করেছি। আমরা তো এটা চোখে দেখা এবং অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা হিসেবে, মুক্তিযোদ্ধা সংগঠক হিসাবে আমরা এখনো বেঁচে আছি। আমরা বলি সেটাকে, এখন কে বিশ্বাস করলো না করলো এটা আমাদের কিছু আসে যায় না।